প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মামুন স্মৃতি পাবলিক স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নফিসউদ্দিন, সহকারী শিক্ষক, মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়, সোনটিয়া বাজার, জামালপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্রেণী নবম দশম শ্রেণীর বিষয় বাংলা প্রথম পত্র, গদ্য, পল্লী সাহিত্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লী সাহিত্য এই গল্পটি তোমাদের পাঠ্য বইয়ে লক্ষ্য করো 48 পৃষ্ঠা 49 পৃষ্ঠায় রয়েছে পল্লী সাহিত্য এই গল্পটি। তোমরা তোমাদের বই খোলো এবং বইয়ে লক্ষ্য করো। দেখতে পাচ্ছ তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা পাঠ্য বই এই বইয়ে রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লী সাহিত্য গল্পটি লিখেছেন বহু ভাষাবিদ, ভাষা বিশেষজ্ঞ, ভাষা বিজ্ঞানী, দার্শনিক, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1838 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলায় ময়মনসিংহ সাহিত্য সম্মেলনীর একাদশ অধিবেশনে একটি ভাষণ দিয়েছিলেন, সভাপতির বক্তব্য দিয়েছিলেন, সভাপতিত্ব করেছিলেন। সেই ভাষণটাই পরবর্তীতে পল্লী সাহিত্য নামে একটি গল্প গ্রন্থরূপে তুলে ধরা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন এই গুণী ব্যক্তি, বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ওনার অনেক অবদান, বাংলা ভাষা ব্যাকরণ রচনা করেছিলেন এবং বাংলা ভাষাকে বিশ্বের দরবারে আরও সুন্দরভাবে তুলে ধরার জন্য, বাংলার পল্লী সাহিত্যকে তুলে ধরার জন্য তিনি অনেক অবদান রেখেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আলোচনা করব, যিনি এত সুন্দর করে এই গল্পটি লিখেছেন। তার সম্পর্কে তোমরা জানবে। জন্ম: ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তৎকালীন অবিভক্ত বাংলা, যখন বাংলাদেশের ভাগ হয়নি, বাংলা বন্টন করা হয়নি, সেই অবিভক্ত বাংলার পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে 10 জুলাই 1885 সালে তিনি জন্মগ্রহণ করেন। এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আকারে আসতে পারে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন, সেটা পরীক্ষায় আসতে পারে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন 10 জুলাই 1885 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমা পেয়ারা গ্রামে। গ্রামের নামটা খুবই কমন, এটা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন হয়। আর জন্ম সাল, এটাও কমন, তোমরা এগুলো আন্ডারলাইন করে রাখবে এবং পরীক্ষায় আসতে পারে, তোমরা এগুলো মুখস্থ করে রাখবে। শিক্ষা জীবন: ভাষা তত্ত্বে এমএ ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষা তত্ত্বে এমএ ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এখানেও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আকারে আসতে পারে যে ভাষা তত্ত্বে এমএ ডিগ্রি লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে, সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি ভাষা তত্ত্বে ডিপ্লোমা এবং ডিলিট ডিগ্রি লাভ করেন প্যারিস এর সোরবন বিশ্ববিদ্যালয় থেকে। ফ্রান্সের রাজধানী প্যারিস, এই প্যারিসে গিয়ে তিনি লেখাপড়া করেন। সেখানে প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ভাষা তত্ত্বে ডিপ্লোমা এবং ডিলিট ডিগ্রি, সর্বোচ্চ একটি ডিগ্রি লাভ করেছিলেন এই গুণী ব্যক্তি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অনেকগুলো গ্রন্থ রয়েছে। তিনি একাধারে বাংলা ব্যাকরণেরও রচয়িতা, সংস্কারক, বাংলা ক্যালেন্ডারেরও তিনি অনেকটাই সংযোজন করেছেন ইংরেজি সালের সাথে ঠিক রেখে। এখানে তার অবদান রয়েছে। তিনি বেশ কিছু গ্রন্থ লিখেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত, যেটা বাংলা ভাষার একটা ইতিহাস নিয়ে রচিত, সেই গল্প তিনি লিখেছেন। বাংলা সাহিত্যের কথা, এগুলো হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উল্লেখযোগ্য গ্রন্থ। বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা, এগুলো তোমরা মনে রাখবে। পরীক্ষায় আসার মতো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আকারে আসার সম্ভাবনা আছে। বাংলা ভাষার কথা, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও তিনি কিছু গ্রন্থের সম্পাদনা করেছেন। আলাওলের পদ্মাবতী, বিদ্যাপতির শতক, এই সমস্ত গ্রন্থগুলি তিনি সম্পাদনা করেছেন। এখানে বিষয়টা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত, কিন্তু সম্পাদনা গ্রন্থ কোনটি? যদি পরীক্ষায় এই সিস্টেমে প্রশ্ন করে, তাহলে তোমাদের উত্তর করতে হবে আলাওলের পদ্মাবতী এবং বিদ্যাপতির শতক। আর একটা বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শিশুদের জন্য একটি শিশুতোষ পত্রিকা সাথে তিনি সম্পৃক্ত ছিলেন, সেটি হচ্ছে আঙুর। বিভিন্ন বিগত বছরে বিভিন্ন সময়ে প্রশ্নটা পরীক্ষায় এসেছে। শিশু পত্রিকার নাম কি? তার আঙুর। আর তিনি কি নামে পরিচিত ছিলেন সেটা পূর্বে বলেছি। আর একবার শোনো, তিনি বহু ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, দার্শনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে তিনি পরিচিত ছিলেন। তিনি পেশা হিসেবে নিয়েছিলেন বাংলা ভাষা ও সাহিত্যে প্রায় 30 বছরেরও বেশি সময় তিনি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পেশায় ছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক। তিনি পরিচিত ছিলেন বহু ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, দার্শনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ, এগুলো নামে তিনি পরিচিত ছিলেন। পুরস্কার, স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন 1980 সালে। দিলীপ পুরস্কার তিনি দিলীপ ডিগ্রিও লাভ করেছিলেন। তার মৃত্যু এই স্বনামধন্য বাংলাদেশের নন্দিত বরেণ্য খ্যাতিমান বিখ্যাত এই বাংলা ভাষার সাহিত্যিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি মৃত্যুবরণ করেছিলেন 13 জুলাই 1969 সালে। 84 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আলোচনা করলাম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি আরো অনেক অনেক গুণে গুণান্বিত ছিলেন। তার গুণ বলে শেষ করার মতো নয়। আমাদের আজকের এই বাংলা ভাষার ইতিবৃত্ত, এই সমস্ত কিছু আমরা পেয়েছি এই বিশিষ্ট পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অবদান এখানে অনস্বীকার্য। অনেক অবদান তিনি রেখেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করতে যাচ্ছি, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে লক্ষ্য করো, এই যে পাঠ্য বই, এই পাঠ্য বইয়ে লক্ষ্য করো, পৃষ্ঠা নাম্বার 49 পৃষ্ঠায় রয়েছে পল্লী সাহিত্য, এই গল্পটি। পল্লী সাহিত্য গল্প নিয়ে এখন আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লী সাহিত্য গল্পে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম অংশে যে বিষয়টি উপস্থাপন করেছেন সেটি হচ্ছে আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের গ্রাম এবং শহর দুটো আলাদা আলাদা অংশে বিভক্ত। শহর অঞ্চলে আছে গায়ক, নর্তক, বাদক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কিন্তু আমার এই গ্রামে, এখানে শহরের মতো এত সুন্দর গায়ক, বাদক, নর্তক এগুলো না থাকলেও এখানের মানুষ, এখানের যে প্রকৃতির পরিবেশ, এখানে রয়েছে কি? রয়েছে চারিদিকে কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতির সুর। শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় যে মর্মর ধ্বনি, এই ধ্বনি, বাতাসে ধান ক্ষেতগুলো একেবারে ধুলে যাওয়া ধ্বনি, ধুলে যাওয়া দৃশ্য, বিলে চিলে শাপলা এবং নানা ধরনের
ফুল ফুটে রয়েছে। এই এক একটা মানে যদিও গায়ক বাদক নর্তক নেই, তবুও এখানে গ্রাম বাংলার পল্লী অঞ্চলে এই গায়ক বাদক নর্তক এদের কোনো অভাব নেই। কবি বুঝিয়েছেন পাখির কণ্ঠে এখানে গান শোনা যায়। আবার এই ফসলের ধুলানিতে মনে হয় যে একটা সুন্দর নৃত্য পরিবেশিত হচ্ছে, এরকম একটা নৃত্য এখানে দেখা যায়। আবার শুকনো পাতার মরমর ধ্বনিতে মনে হয় যে হয়তো বা কোনো একটা বাদ্যযন্ত্র খুব সুন্দরভাবে বাদ্য সঙ্গীত উপহার দিয়ে যাচ্ছে। আবার আমাদের এই গ্রাম অঞ্চলের কৃষক, কৃষানি, চাষি, মাঝি, জেলে এরা অনেক সময় কাজ করার ফাঁকে ফাঁকে কৃষক মাঠে হাল চাষ করতে করতেই হয়তো বা একবার তার মনের সুখে একটা গান গেয়ে বসছে। কি সুন্দর গানের সুর, সেটা সত্যিকার অর্থেই যারা গ্রামে বসবাস করে তারাই একমাত্র উপলব্ধি করতে পারে, তারাই বুঝতে পারে। আবার মাঝি নদীতে নৌকা চালাইতে চালাইতে খুব সুন্দর করে ভাটিয়ালির সুরে গান গাচ্ছে। কি সুন্দর গান, মন মাঝি তোর বৈঠানে রে আমি আর ভাইতে পারলাম না। এই যে একটা সুন্দর দৃশ্য, সেটা একমাত্র গ্রাম অঞ্চলেই লক্ষ্য করা যায়। আবার লক্ষ্য করা যায় এই গ্রাম অঞ্চলের পল্লী বধূরা কত সুন্দর পরিবেশে তাদের গৃহস্থালীয় জিনিসপত্র তৈরি করছে, শিগা তৈরি করছে, এইগুলো তৈরি করছে। হ্যাঁ, সত্যিকার অর্থে একটা দৃষ্টিনন্দন দৃশ্য এখানে লক্ষ্য করা যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম অংশে, পল্লী সাহিত্য গল্পের প্রথম অংশে এই বিষয়টায় অত্যন্ত সুন্দরভাবে তার লেখনীয় মাধ্যমে তার মনের সমস্ত কল্পনা রসে রসায়িত করে এই বিষয়টিকে উপস্থাপন করতে চেয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছিলেন সাহিত্যের কি এক অমূল্য খনি এই পল্লীর প্রকৃতিতে, পল্লীর আনাচে কানাচে, পল্লীর গ্রামে গঞ্জে একেবারেই লুকিয়ে রয়েছে। সেগুলো তিনি সংগ্রহ করে দেখিয়েছিলেন। সুদূর পশ্চিমের সাহিত্যিক রুমারুল্লাহ পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন। তো এই মদিনা বিবির মতো অজস্র অগণিত অসংখ্য বাংলার গ্রাম অঞ্চলে বিভিন্ন ধরনের এই যাত্রাপালা, বিভিন্ন ধরনের এই কাহিনী কাব্য এগুলো রচয়িত হয়েছে। এগুলো সংগ্রহ করার মতো কোনো লোক যদি আজকে এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে থাকতো, তাহলে বাংলার এই আনাচে কানাচে পড়ে থাকা এই সাহিত্যগুলোকে তুলে ধরে বিশ্বের দরবারে বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করত, আরও শক্তিশালী করত। বাংলার সাহিত্য আজকে বিশ্বের যতগুলো উন্নত দেশ রয়েছে সেই সমস্ত দেশের মানুষ তারা দেখত, শুনত, জানত। এই জন্য প্রয়োজন একটি সংগঠনের। সেই সংগঠনের কথা তিনি এখানে চিন্তা ভাবনা করেছেন। এগুলো প্রয়োজন। এই গ্রাম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পল্লী সাহিত্য। তার কিছু উদাহরণ এখানে লক্ষ্য করা যায়। ঝিল্লির মুখ, সন্ধ্যাকালে যেসব কথা শুনতে শুনতে ছেলেবেলায় আমরা ঘুমিয়ে পড়েছিলাম সেই কথাগুলো, সেদিন কত না মনোহর, কত না এই চমৎকার, সেই আরব্য উপন্যাসের চেয়েও এগুলো ছিল অত্যন্ত মনোরম, অত্যন্ত চমৎকার। যেমন রাখালের সেই পিঠের কথা, পিঠা গাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা, পঙ্খিরাজ ঘোড়ার কথা। এই সমস্ত গল্পগুলো গ্রামের মায়েরা, দাদিরা এগুলো বলে তাদের সন্তানদেরকে ঘুম পাড়াইয়া দিত। আজকে যদি এই সমস্ত গল্পগুলোকে সংগ্রহ করা হতো, সংকলন করা হতো, সেগুলো যদি বিশ্ববাসীর কাছে তুলে ধরা হতো, এই পল্লীর বাংলার সাহিত্য বিশ্বের দরবারে অনেক উচ্চ আসনে অধিষ্ঠিত হইতে পারত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে তোমাদের পাঠ্য বইয়ের 50 পৃষ্ঠায় যেটি রয়েছে, সেই 50 পৃষ্ঠায় লক্ষ্য করো ফকলোর সোসাইটি। ফকলোর সোসাইটি, হোয়াট ইজ ফকলোর সোসাইটি? ফকলোর সোসাইটি হচ্ছে ইউরোপ আমেরিকার মতো দেশে যেখানে তাদের গ্রামাঞ্চলের সাহিত্যগুলোকে সংগঠিত করার জন্য, তুলে ধরার জন্য, একত্রিত করার জন্য, সেগুলো সংরক্ষণ, সংগ্রহ, সংকলন করার জন্য
এক একটা কমিটি গঠন করা হয়, সেই ধরনের কমিটি এই পশ্চিমা বিশ্বের উন্নত দেশগুলোতে রয়েছে। কিন্তু আমাদের এই বাংলাদেশে যে সাহিত্যের অনেক অজস্র সম্ভার রয়েছে, সেগুলো সংগ্রহ করার মতো লোক আমাদের এই বাংলাদেশে নাই। সেই সমস্ত লোক যদি আজকে বাংলাদেশে থাকতো, তাহলে এই গ্রাম বাংলার সেই মনসুর বয়াতির কথা, মনসুর বয়াতির লেখা গল্প, এরকম মনসুর বয়াতির মতো অজস্র অগণিত বয়াতি রয়েছে, যারা খুব সুন্দর করে গান লিখেছেন, কবিতা লিখেছেন। সেই মরমী সাধক হাসান রাজা, লালন ফকিরের কথা, এগুলো তো এই ইউরোপ আমেরিকার সাহিত্যের চেয়ে কোনো অংশেই কম হতে পারে না। আমাদের রয়েছে যেমন খনার বচন, কলা রুয়ে না কেটুফা, তাতেই কাপড় তাতেই ভাত। এই খনার বচন কি বিশ্বের অন্য কোথাও প্রচলিত আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেই। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে কোন জায়গায়? এই খনার বচন, এই পল্লী গান, এগুলো সংরক্ষণ করবে কে? সেই জন্য উপযুক্ত পরিবেশ প্রয়োজন, উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই ব্যবস্থা নিতে পারলেই এই সমস্ত বিষয়গুলো হতে পারে একেবারেই স্বর্ণের মতো, হীরকের মতো শক্তিশালী এক পল্লী সাহিত্য। প্রবাদ বাক্যেও আমাদের কম নয়। প্রবাদ বাক্যের রয়েছে এই যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, ধরি মাছ না ছুঁই পানি, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তাছাড়া রয়েছে পিড়েই বসে পেড়ুর খবর, এই প্রবাদ বাক্যগুলো রয়েছে আমাদের এই বাংলার পল্লী অঞ্চলে প্রচলিত। তারপর ধরুন ছড়ার কথা। ছড়ার কথা যদি বলা যায়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, যদি ছড়ার কথা বলি, তাহলে আমাদের দেশের গ্রাম অঞ্চলের ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করার সময় হঠাৎ করেই দেখা যায় তো এই যে প্রকৃতির রোদ বদলের সময় হঠাৎ করেই রোদ, আবারও বৃষ্টি, তখন ছেলেরা মনের খুশিতে ছড়া গেয়ে উঠত, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেক শিয়ালের বিয়ে হচ্ছে। কোথায় পাবে এরকম বাংলার প্রকৃতির মতো এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর গ্রাম বাংলা, এত সুন্দর পল্লীর প্রকৃতি, সেখানে এত সুন্দর সুন্দর কথা? এগুলো কি পশ্চিমা বিশ্বে বা শহরে বাংলাদেশের শহর অঞ্চলে মানুষে কোনোদিনই দেখতে পাবে না? সেটা দেখতে পাবে না। এরই সঙ্গে সঙ্গে মনে করো মায়ের সেই ঘুম পাড়ানি গান, সেই কুকাকুকির ছড়া, এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস। কিন্তু আজ অত্যন্ত দুঃখে ধন্যে এগুলো সংগ্রহ করার মতো কোনো লোক নেই। এগুলো আস্তে 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 এর কঙ্কাল একেবারে হাড্ডিসার অবস্থা হয়ে গেছে। এখনো যদি বাংলার কোনো লোক সযত্নে আদর করে যত্ন করে বাংলার এই পল্লীর নিভৃত অঞ্চল থেকে এই তথ্যগুলো সংরক্ষণ করে সেগুলো বাংলা সাহিত্যকে একেবারে বিশাল আকারে ধারণ করাইতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধু তাই নয়, তোমরা লক্ষ্য করো এই খেলাধুলার কথা। যখন এই বাংলাদেশের পল্লী অঞ্চলে ক্রিকেট খেলা, ফুটবল খেলা এগুলোর প্রচলন খুব একটা বেশি হয়নি, তখন এই ঘরোয়া যে খেলাগুলো, হাডুডু খেলা, কাবাডি খেলা, তারপর লক্ষ্য করো এই ভৌচি খেলা, কানামাছি খেলা, এই খেলাগুলো নিয়ে অনেক সময় খেলার সময় একেবারে ছন্দ আকারে এইগুলো গাওয়া হয়তো। 1 হাত বুল্লা 12 হাত শিং, উড়ে যায় বুল্লা ধা 3। কি সুন্দর মজার 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 কথা এই গ্রাম বাংলার প্রকৃতিতে পল্লী অঞ্চলে প্রচলিত ছিল। সেই কথাগুলোকে কেন তুলে ধরা হচ্ছে না, কেনই বা সংগ্রহ করা হচ্ছে না? এটাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা। তারপর ধরো পল্লী গানের কথা, পল্লী অঞ্চলের গানের কথা পূর্বে একটু বলেছিলাম, আবারও শোনো সকলেই মনোযোগের সাথে। পল্লী অঞ্চলের সেই সুন্দর কণ্ঠের গান মনে হয় কতই না মনোহর, চমৎকার। কৃষক মাঠে হাল চাষ করতে করতে, গরু দিয়ে হাল চাষ করতো, হাল চাষ করতে করতে মনের সুখে এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে থেকেও সেখান থেকে তার আপন গলা ছেড়ে ধরাস কণ্ঠে গান গেয়ে উঠত। কি সুন্দর গান, কৃষকের গান। গ্রাম বাংলার সেই রাজশাহী অঞ্চলের সেই গানগুলো, নানা নাতিনের গান, গ্রামের বিভিন্ন অঞ্চলের হাওয়াইয়া গান, মারফতি গান, মসজিদি গান, এই গানগুলো কতই না প্রচলন ছিল। তাছাড়া গ্রামে আরো একটা গান হইতো, সেটা হচ্ছে পালা গান, আধ্যাত্মিক গান। সৃষ্টিকর্তাকে নিয়ে
বিভিন্ন ধরনের গান এখানে রচিত হইতো। সেই মনসুর বয়াতি যদিও খুব একটা বেশি শিক্ষিত না হইলেও তিনি তার যে সৃষ্ট কর্ম রেখে গিয়েছেন, সেই মনসুর বয়াতির মতো আরও অনেক বয়াতি রয়েছে গ্রাম বাংলায়। তাদের গানগুলো সংগ্রহ করলে এই শহরাঞ্চলের এবং উন্নত বিশ্বের গানের চেয়ে বাংলার গান, পল্লী অঞ্চলের গান, এই গানগুলো আরও বেশি সমৃদ্ধ হতো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটা মনে করেন। গ্রাম বাংলার এই নদীতে অসংখ্য ছোটোখাটো অনেকগুলো নদী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলাদেশে। সেই নদীতে মাঝিরা নৌকা চালাইতে চালাইতে, জেলেরা মাছ ধরতে ধরতে এমন সুন্দর কণ্ঠে গান গাইতো, মন মাঝি তোর বৈঠানে রে আমি আর বাইতে পারলাম না। এত সুন্দর গান কোথাও খুঁজে পাওয়া যাবে না। সেই গানগুলো সংগ্রহ করার প্রয়োজন ছিল। এই কবিতা, এই গান, এই খনার বচন, এই প্রবাদ প্রবচন, এগুলো সব কিছু মিলেই একটা সাহিত্য রচিত হইত এই বাংলাদেশে। এই পর্যন্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে সমস্ত বিষয়গুলো প্রথম অংশে উপস্থাপন করেছিলেন, দ্বিতীয় অংশে গিয়ে তার একটা প্রমাণ তিনি দেখাইতে চেয়েছেন যে শহরের লোকেরা গ্রামের এই সংস্কৃতিকে কতটা ধারণ করে। শহরের লোকেরা হয়তো বা তারা জানে ধান গাছ দিয়ে তক্তা হয়, অর্থাৎ তারা মনে করে যে গ্রামের এই সমস্ত গান এগুলো কেবল সেকেলের এবং গ্রামের লোকেরাই শুধুমাত্র শুনবে, শহর অঞ্চলে এই গানের প্রয়োজন নাই। কিন্তু এটা হচ্ছে তাদের ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। শহরের লোকেরা যদি আজকে তাদের থলি খুলে, চোখের পর্দা খুলে ভালোভাবে গভীর চিন্তা ভাবনা করে দেখে, তাহলে দেখতে পারবে সেই শহরের এই পশ্চিমা সংস্কৃতির গান কি জানি বলে ব্যান্ড শো, যে গানে দেখা যায় যে শিল্পী কি গান গাচ্ছে সে নিজেই বুঝতে পারছে না, ওই রকম গান এই আজকের এই বাংলার সংস্কৃতিকে ধ্বংস করে দিতে পারতো না। সেই বাংলার সংস্কৃতি, বাংলার যে গান, যে গানের মাধ্যমে মানুষের জীবনযাত্রার চিত্র তুলে ধরা যায়, যে গানের মাধ্যমে মানুষ গ্রামের প্রকৃতি সম্পর্কে জানতে পারে, সেই গান আজকে সম্প্রসারিত হতো। তারপর লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউরোপ আমেরিকায় আজ যে সাহিত্যকর্ম রয়েছে, সেই সাহিত্যকর্ম আজকে এই বাংলার পল্লী সাহিত্যের কাছে হার মানত। আর একটা বিষয় এখানে তোমরা লক্ষ্য করো, গ্রাম বাংলার যে সমস্ত প্রবাদ প্রবচনগুলো রয়েছে, এই প্রবাদ প্রবচনগুলোর কথাও এখানে লেখক তুলে ধরেছেন। তোমাদের পাঠ্য বইয়ের 50 পৃষ্ঠায় লক্ষ্য করো, শেক্সপিয়ারের যে রাক্ষসের দাদার বলি 554 দ্য ব্লডস অফ ব্রিটিশ ম্যান, এই সমস্ত কথাগুলোর সাথে এর চেয়ে বাংলার পল্লী সাহিত্যের হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, এগুলোও কিন্তু কম হইত না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো সর্বশেষের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো একটা বিরাট সাহিত্য ছিল আমাদের এই বাংলায়। এখনো তার কঙ্কাল বিশেষ পড়ে রয়েছে বাংলার গ্রামাঞ্চলে। সময়ের ও রুচির পরিবর্তনে, অনাদরে, অযত্নে এই সাহিত্য আজ ধ্বংসের পথে দাঁড়িয়েছে। নেহাত সেকেলে পাড়া গায়ের লোক ছাড়া সেগুলো আর কেউ আদর করে না, কেউ যত্ন করে না, কেউ সংরক্ষণ করে না। কিন্তু একদিন ছিল যখন নায়ের দাড়ি মাঝি থেকে গৃহস্থের ফৌজি পর্যন্ত, বাংলার বুড়ো পর্যন্ত, আমির থেকে গরিব পর্যন্ত সমস্ত শ্রেণীর মানুষ এই বাংলার সংস্কৃতিকে, সাহিত্যকে একেবারেই আদর করত, যত্ন করত। এই কথাগুলো লেখক এখানে তুলে ধরেছেন। পল্লী সাহিত্যের দিকে পল্লী জননীর সন্তানেরা মনোযোগ দেয়, আবার যদি তারা পল্লী সাহিত্যের দিকে এই পল্লী জননীর সন্তানেরা, বাংলাদেশের মানুষেরা মনোযোগ দেয়, এখনো সম্ভব সেই পল্লী অঞ্চলের সংস্কৃতিকে তুলে ধরে বিশ্বের দরবারে বাংলা সাহিত্যকে একটা বিশাল আসনে উন্নীত করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বহু জ্ঞানে জ্ঞানান্বিত। তিনি এই একটা ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটাই দেখো কত সুন্দর একটা গ্রন্থ আকারে উপস্থাপন করা হয়েছে তোমাদের পাঠ্যপুস্তকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পাঠ
এই গল্পটি পাঠ করলে তোমাদের অবশ্যই গ্রাম বাংলার প্রকৃতি, পল্লীর রূপ, রস, সৌন্দর্য এই সম্পর্কে অনেক জ্ঞান অর্জন হবে। আগামী দিনের জন্য তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, বাড়ির কাজ হচ্ছে, তোমরা গ্রামাঞ্চলের কিছু ফনারবচন, এই প্রবাদ প্রবচন, গ্রামাঞ্চলের কিছু পল্লী গান, এগুলোর নামের একটা লিস্ট করে 10টির মতো করে একটি লিস্ট তৈরি করে যেটা তোমরা নিজেরাই বাসায় খাতায় লিখবে এবং সংরক্ষণ করে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি চেষ্টা করলাম বিশিষ্ট ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আলোচনা করলাম। তার লেখা পল্লী সাহিত্য গল্পটি নিয়ে আলোচনা করলাম। আশা করি এই আলোচনা থেকে সকলেই উপকৃত হবে। তোমরা উপকৃত হলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে এবং আগামী দিনে তোমরাও বুঝতে পারবে, জানতে পারবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, গুড বাই।